এই লেখা শেষ। দেখো আমি নোটটা বের করছো, যে নোটগুলো দিছিলাম তোমাদেরকে, নোটগুলো আছে? নোটটা কাছে রাখো, আমি যেটা বলবো দেখবা, বুঝতে পারবা। খেয়াল রাখো, আমি ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের ওই সংক্ষিপ্ত যে একটা নোট আছে শর্টকাট, এই নোট থেকে সলভ হয়ে যাবে একদম। সবাই মনোযোগ দিও প্লিজ, যাদের কাছে নোটটা নাই নোটটা লিখে নিও। আমি তোমাকে বলছি তুমি ফার্স্ট অফ অল কি খুঁজবা, সাবজেক্ট খুঁজবা। সাবজেক্ট পাইলে তারপরে অবশ্যই তোমাকে ভার্ব খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ভার্ব, 2 নম্বরের ভার্ব। এবার যদি ভার্ব কাজ শেষ, তারপর তোমাকে নেগেটিভ খুঁজতে হবে। কি খুঁজতে হবে? নেগেটিভ আছে কিনা সেটা খুঁজতে হবে। ভালো আছেন? মাথাটা ডাউন করে আসেন, ভিডিও হচ্ছে। এভাবে ঢাকেন মুখটা একটু, আস্তে 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 আস্তে। ঠিক আছে, আচ্ছা একটু দেখেন প্লিজ। তাহলে আমরা ফার্স্ট অফ অল সাবজেক্ট খুঁজবো, সাবজেক্টের পর ভার্ব খুঁজবো, ভার্বের পর কি নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে আমরা করতে হবে কি এই, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ। বুঝতে পারছেন? তো আমি টার্গেটটা নিলাম, আমি সাবজেক্ট দেখতে চাই। সাবজেক্ট কি চিনতে পারছি? পারছি? এই পারি নাই। সাবজেক্ট বার্কিং কি আমি বুঝি না, ওয়ার্ড মিনিং জানি না। বার্কিং ডগ সেলডম বাইট, আমি বার্কিং জানি না এর অর্থটা কি, তাহলে আমি বুঝতে পারতেছি না এটা আসলে কোন ধরনের নাউন না প্রোনাউন, পারি না। তখন বলছিলাম যদি তুমি কখনো সাবজেক্ট চিনতে না পারো তাহলে কোথায় তাকাইতে বলছি? তাকাও, লেখা আছে ওখানে, দেখো যে সাবজেক্ট শর্টকাটে, সাবজেক্ট না চিনলে ভার্বের দিকে তাকাও। ভার্বের সাথে যদি এবার ভার্ব দেখো, ভার্ব অবশ্যই ভি অন। কেন? এই পার্কিং ডগস, সরি সরি সরি, এটা হবে না, সেলডম, এটা হচ্ছে পার্কিং ডগস টোটালটা মিলে হয়েছে। ডগস কি কুকুর না? টোটালটা মিলে হয়েছে। এবার তাকতে হতো কোথায় তোমাকে? সেলডমের দিকে। আচ্ছা সেলডম কি নেগেটিভ শব্দ না? অলরেডি 3 নম্বরটা আমরা পায়ে গেছি। এখন যাও ভার্ব, পরে লেখা আছে ভার্ব একদম। বাইট মানে কি? কামড়ানো। ধরো তুমি মানে জানো না, আবার একটু বলে দেই। আমি বার্কিং খুঁজলাম, আমরা জানি ভার্বের সাথে আইন, কোনো ওয়ার্ডের সাথে আইন যুক্ত যদি কোনো ওয়ার্ড সেন্টেন্সে শুরুতে থাকে তাহলে সেটা অবশ্যই জিরান্ট হয়। আমি বুঝি নাই। তো বার্কিং ডগস টোটালটাই হয়েছে। আর ডগস তো এমনি বোঝা যায়, এটা কুকুরের নাম, তাই না? এইটা বুঝি নাই, পরে দেখলাম যে সেলডম লেখা আছে, আমরা অলরেডি নেগেটিভ পাইছি, তাহলে ট্যাগজা কি হবে বলো? অ্যাফার্মেটিভ হবে, ফাইন। এখন পরে যে দেখলাম বাইট লেখা, তাই নিশ্চয়ই এটা ভার্ব হবে, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হবে না। ভার্ব ছাড়া, সাবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স হয়, মনে আছে? ইম্পেরেটিভ সেন্টেন্স, ইম্পেরেটিভ সেন্টেন্স সাবজেক্ট আছে, ইউ আছে কিন্তু ইউজ থাকে অলওয়েজ। ক্লিয়ার? তো তখন আমি বলছিলাম যে যদি তুমি সাবজেক্ট না চিনো, তোমার সাবজেক্টের কাজটা আগে করতেই হবে স্যার। যদি না চিনো তাহলে এই ভার্বের সাথে দেখবা এস বা ইএস আছে কিনা। যদি এস বা ইএস থাকে তাহলে সাবজেক্টকে ইট ধরে নিতে হয়। এটা আসলে আমার শর্টকাট টেকনিক, মিলে যায় অটোমেটিক। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে কি হয়? ইট হয়। আর যদি ইডি, কি ইডি বা টি থাকে, বা শুধু ডি থাকে, ডি ইডি বা টি থাকে, তাহলে এটা পাস্ট টেন্স না? এটা আলাদা বিষয়, এটা কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, না না দে না প্লিজ। যদি এগুলো না থাকে, লেখা আছে যদি এস বা ইএস আর ডি বা ইডি যদি না থাকে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে বুঝতে হবে সেটার জন্য দে হবে। কি হবে? না থাকলে কি হবে স্যার? দেখো তো এই কথাটা লিখছি কিনা, আবার বুঝ। আসলে তো এই কথাগুলো লেখা এই জায়গায় লেখা উচিত ছিল, আবার আমি একটু শর্টকাট করে লিখে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এস বা ইএস থাকলে সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে ইট। সাবজেক্ট কি হবে? ইট হবে। সাবজেক্ট ইট হবে, আর এদের সাথে ব্যবহৃত ভার্ব হবে তখন কি? ডাস। ব্যবহৃত ভার্ব কি হবে? ডাস। আর যদি ডি, সরি, যদি ডি বা ইডি বা টি থাকে তাহলে শুধু ভার্ব, সাবজেক্টের কথা এখানে আসবে না। এখানে সাবজেক্ট নিয়ে কখনো আসবে না তখন, ঠিক আছে? শুধু ভার্ব হবে তখন ডিট। ভার্ব কি হবে? ডিট। ভার্ব কি হবে? আর যদি এগুলো না থাকে, এগুলো না থাকলে, এগুলো না থাকলে, খেয়াল রাখো, এগুলো না থাকলে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে দে, এবং ভার্ব হবে, ভার্ব হবে কি তাহলে? টু। বুঝতে পারছি কি?
শর্টকাট সুন্দর করে লিখছি, এখানে শর্টকাটে পেঁচায় বুঝাই লিখলাম। তোমাকে ভার্ব জায়গায় যখন যাবা আগে ভার্বের দিকে তাকাও, যদি দেখো এস বা ইএস আছে তাহলে সাবজেক্ট চোখ বন্ধ করে ইট লিখবা। আর যদি দেখো যে ডি বা ইডিটি আছে তাহলে তুমি ভার্বের জন্য ডিড ব্যবহার করতে পারবা, কিন্তু সাবজেক্ট কি হবে সেটা তুমি আর নির্ণয় করতে পারবা না। পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টকে নির্ণয় করা যায় না। তবে যদি দেখো যদি দেখো যে ওই ভার্বের সাথে এস বা ইএস, ডি বা টি বা ইডি কিচ্ছু নাই, কোনো কিছুই নাই, তাহলে বুঝতে হবে তার সাবজেক্ট হবে দে এবং ভার্ব হবে কি। এই তিনটা কথা মনে থাকবে না, এতগুলা রুলস কমসে কম 7-8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা বাদ দিয়ে শুধু এটুকু লিখে দিছি। অনেক পেজ লেখা ছিল না, ওগুলা ব্যতীত শুধু এই তিনটা কথা কি মনে থাকবে না, তাই শেষ হয়ে যাবে। তাহলে দেখো তো ভার্বের সাথে কি এস বাই এস আছে, ডি টি ইডি আছে, তাহলে কি হবে এটা বলো। বার্কিং ডগ সেলডম বাইট, কিছু লেখা নাই 100%। এই একটা জিনিস দেখি আমি লিখতে ভুল করছি কিনা, শুধু বাইট আছে, ভেরি গুড। তাহলে 100% দে হবে, কি হবে বুঝাইতে পারছি। আর ভার্বের জন্য কি হবে, ডু দে, বলো বুঝছো কিনা। দেখো এস বাই এস আছে, এস বাই এস নাই, তার জন্য কি সাবজেক্ট দে, আর ভার্বের জন্য কি হবে ডু। আর এটা আসলে নেগেটিভ তাই হয়েছে অ্যাফার্মেটিভ, মানে এটি হয় না। কি খুব জটিল, জটিল হয়েছে। পরবর্তীতে যাই, প্লিজ এদিকে তাকাও। এইবার দেখো সি, তুমি যাই করো তোমাকে ফার্স্ট অফ অল আগে সাবজেক্ট খুঁজতে হবে। যদি সাবজেক্ট কমন পড়ে যায় তাহলে ভার্বের দিকে আর তাকাইতে হবে না, যদি কমন পড়ে যায় তাহলে ভার্বের দিকে তাকাইতে হবে না। আমার কথা শুনেন, পরে লেখেন, কথা শুনেন, ওগুলো লেখা আছে স্যার, এই নোটগুলো লেখেন কেন আপনি, এটা সুন্দর করে লিখে দিছি না, এটা বুঝবেন না বাসায় যায়। যদি সাবজেক্ট কমন পড়ে তাহলে ভার্বের দিকে তাকাইতে হবে না, যদি সাবজেক্টটা না পড়ে না চিনো তাহলে সে তুমি ভার্বের দিকে তাকায়া ওইটা দিয়ে সাবজেক্টটা বের করবা। বুঝতে পারছি। আচ্ছা, ও আরো কথা ছিল স্যার, যদি অক্সিলারি ভার্ব ইজ থাকে, ওয়াজ থাকে, হ্যাজ থাকে, তার জন্য কি হয়, ইট হয়, রাইট। আর যদি আর থাকে, ওয়ার থাকে, হ্যাভ থাকে, তার জন্য কি হয়, দে হয়। 100%, 100% মিলবে দেখেন। তো এটাই আমি চলে গেছি সি, পরে দেখি কাট, ভার তো পেয়ে গেলাম ভিয়ন। অনেকে কাটকে মুডাল ভার্ব বানায় ফেলছে, কাটেন্ট। আমি এই খাতে দিয়েছি কাটেন্ট, এর একটা ক্যান নোট ক্যান্ট হইতে পারে, কাটেন্ট কি আবার, কাটেন্ট স্যার না। সি কমন পড়ছে কি পড়ে নাই বলো, তাহলে তুমি সাবজেক্টটা লিখে ফেলো, সি কমন করছে না। এখন চিন্তা করে গেছো যে স্যার এ তো ভি অন, কেন, কাট কাট কাট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, থার্ড ফর্ম সব এক, তাই না। তাহলে তো স্যার আপনি আমি আমি যদি বলি যেটা পাস্ট টেন্স তাহলে কি হবে, ডিডেন্ট সি, কি হবে, ডিডেন্ট সি। খেয়াল রেখো এখানে কিন্তু আর ভার্ব নাই, ভার্ব একটাই। আর এখানে অ্যাফারমেটিভ আছে, কোনো নেগেটিভ শব্দ নাই, কোনো নেগেটিভ শব্দ নেই, তাই ডিডেন্ট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আমি কেন কাটকে ডিড নিলাম, কেন পাস্ট ভাবলাম। কেউ কেউ লেখছে হচ্ছে ডাজেন্ট সি, তারটা কি হওয়ার কথা ছিল না বলো। নোটটা কি তাহলে বলি, নোট হচ্ছে যদি এটা, নোট হলো যদি এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার কিনা বলো। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্টের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। তুমি দেখো তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, কথা বলতে হবে প্লিজ। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে ভার্বের সাথে কি হইতো, এস বাই এস যুক্ত আছে কি, তার মানে এটা পাস্ট টেন্স, কারণ পাস্ট ইনডিফিনিটে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। বলা বুঝাইতে পারছি কিনা, আমি কেন নিঃসন্দেহে ডিট লেখছি এবার কি বুঝাইতে পারলাম। ডাস লিখলাম না, এটা প্রেজেন্ট টেন্স না। তুমি আমাকে প্রশ্ন করলা যে স্যার ডাজও তো হতে পারে, বিকজ কাট কাট কাট, কাটের প্রেজেন্ট ফর্মও কাট, পাস্ট ফর্মও কাট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাট, তাহলে আপনি কেন ডাস লিখলেন না। তখন আমি তোমাকে বুঝাইলাম যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি তুমি এটা প্রেজেন্ট টেন্স ভাবো, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে ভার্বের সাথে অবশ্যই এস বাই এস যুক্ত হবে। বলো কথাটা বলছিলাম কিনা, তার মানে অবশ্যই এগুলো পড়াইছিলাম। তার মানে এস বাই এস নাই, এটা পাস্ট টেন্স আছে, ক্লিয়ার, বলো বুঝছো কিনা। সাম অফ দেম স্যার কি, সাম অফ দেম, তারপর কি লেখা আছে বিকেম। আমি তখন তোমাদের বলছিলাম যে যদি কখনো পাস্ট থাকে, কি থাকে,
যদি কখনো পাস্ট থাকে, তুমি নিশ্চিত থাকো, প্লিজ লিসেন টু মি। যদি কখনো পাস্ট টেন্স থাকে, ওটা যে ডিট হবে বুঝতে পারছি, কিন্তু সাবজেক্ট কি হবে সেটা শর্টকাট কোনো টেকনিক নাই, লিখছি। পাস্ট টেন্স থাকলে কি শর্টকাট কোনো টেকনিক লিখছি? কিন্তু আমি তোমাদের বলছি পাস্ট টেন্স থাকলে ওদের সাবজেক্টে ক্লু দেওয়া থাকে, সাবজেক্ট অনায়াসে বোঝা যায়, ঠিক আছে? যেমন পাস্ট টেন্স ছিল, দেখো তো সে লেখা ছিল না, এটাতেও আছে, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, বি কেম অবশ্যই পাস্ট ফর্ম, বিকাম, বিকেম, বিকাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বিকাম, পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিকাম, আবারও কাম, ঠিক আছে? তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, অবশ্যই এটার জন্য ডিট হবে, কি হবে? ডিট হবে। এখানে কোনো ফ্রাস্ট্রেটেড, কিন্তু এখানে কি কোনো আছে নেগেটিভ ফর্ম আছে? না, তার জন্য ডিডেন্ট হবে, কি হবে? স্যার পাস্ট টেন্সের কারণে ডিট হইলো, অ্যাফার্মেটিভ আছে তাই নেগেটিভ করতে হবে, এই কারণে এন্টি যুক্ত হয়েছে। সাবজেক্ট কি নিব? সাবজেক্ট তো শর্টকাট টেকনিক নাই, তবে স্যার ক্লু দেওয়া আছে। আপনাদের বলছিলাম সাম অফ ইউ, সাম অফ আস, এগুলো যদি থাকে তুমি এটার দিকে তাকাবা। দেখো তোমার গাইডেও লেখা ছিল সাম অফ আস, ছিল না? আজযুক্ত কোনো ফ্রেজ থাকলে, আজযুক্ত কোনো ফ্রেজ থাকলে সেটা সাবজেক্ট উই হয়েছে, কেন হয়েছে? আস হইল অবজেক্ট ফর্ম, আসের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে উই। আস হইল অবজেক্ট ফর্ম, পার্সন বেস অক্সিলারি ভার্ব শিখেছিলাম, সেখানে দেখবে লেখা আছে আস হচ্ছে সাবজেক্ট ফর্ম, সরি অবজেক্ট ফর্ম, আসের সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, দেম হচ্ছে অবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম দে, যেমন দে, দেম, দেয়ার, মনে আছে? তাহলে অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট কি হবে? দে। এই বুঝাইতে পারছি না পারি নাই বলো? ক্লু দেওয়া আছে, অবজেক্ট ফর্ম দেওয়া আছে, তোমার এখানে কি বসবো, অবজেক্ট বসে না সাবজেক্ট বসে? তাহলে সাবজেক্ট ফর্ম বসাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝছেন? ওকে। হোয়াট এ নাইস বার্ড, ও হোয়াট এ নাইস আইডিয়া, লিজা, ও সবার লিজার নাম মাখামাখি শুরু করে দিছিল। সম্বন্ধন পথ, এটা কি? সম্বন্ধন, সম্বন্ধন, কারো নাম ধরে বলছে দুলাভাই ভালো আছেন, মাস্টার মশাই ভালো আছেন, বাজান ভালো আছেন, শ্বশুর আব্বা, শাশুড়ি, এগুলো সম্বন্ধন পথ। কি ডিয়ার, প্রিয়, জিও আছে না, এগুলা অনেক নাম ধরে ডাকে। কলিজা ভালো আছো, এই সেই কলিজা, লিজা, বুঝতে পারছো? তাহলে এটা কি বলো? এটা হচ্ছে সম্বন্ধন পথ, এটার কোনো, এটা কখনো সাবজেক্ট হতে পারে না। বলছে হোয়াট এ নাইস বার্ড, বিষয়টা হচ্ছে আমি দাঁড়িয়ে শিখলাম এ হোয়াট এ নাইস বার্ড, আমি কাউকে দেখাই দিতেছি, এ লিজা হোয়াট এ নাইস বার্ড, দেখো লিজা কত সুন্দর একটা পাখি। তো বলছে হোয়াট এ নাইস আইডিয়া, কি সুন্দর একটা ধারণা, চিন্তা, এরকম কিছু বুঝাচ্ছে। লিজা শোনো, এইটা তোমাদের বলছিলাম, হোয়াট এর পর যদি কখনো ওয়াও, তোমাদের ওয়াও লেখা আছে আমার নোটে, দেখো ওয়াও লেখা আছে, হোয়াট এর পর যদি কখনো এ বায়ান থাকে সেটা এক্সক্লামেটরি হয়, কি হয়? আর এক্সক্লামেটরি কোনো কথা নাই, চোখ বন্ধ করে ইজ ইনডিড, কি হবে? কি মুখস্থ পাঠ লেখা আছে ওয়াও, লেখা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে ইজ ইনডিড হয়, মুখস্থ করে শেষ। পরেরটা চলে গেলাম, এ দেন, এমনিতেই বলছি যে দেনের পরের গুলা করতে হয়, আর তাছাড়া দেন এই একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের কখনো ট্যাগ হইতে পারে? আপনার দেন কেন লিখে দেন আমি বুঝলাম না। এমনিতে রুলসে জানেন কোমার পরে ট্যাগ করতে হয়, কোমার পরে, তাহলে আপনি কেন দেন ইউজ করেন? আর তাছাড়া দেন একটা ওয়ার্ড, দেনের কোনো ট্যাগ হইতে পারে না। তাহলে হ্যাভ এ কাপ অফ টি, কিছুই বুঝেন নাই, তাপস কিছুই বুঝেন নাই। হ্যাভটা চিনেন, এটা কি অক্সিলারি ভার্ব না, বা এটা মেইন ভার্ব হইতে পারে না? আচ্ছা, এ কাপ অফ টি শেষ কথা না? তাহলে ভার্ব দ্বারা শুরু হয় কোন টেন্স, কোন সেন্টেন্স? ভার্ব দ্বারা শুরু হয় কোন সেন্টেন্স, প্লিজ দ্রুত বলো। মাত্র বললাম যে সাবজেক্ট দ্বারা সারা সেন্টেন্স হইতে পারে, কিন্তু ভার্ব দ্বারা কখনো সেন্টেন্স, ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হইতে পারে না, সাবজেক্ট ছাড়া হবে। হ্যাঁ, কে বললা? ইম্পেরেটিভ সেন্টেন্স, একটু আগে বললাম, এমন ডাইল মার্কা মাথা থাকেন সবার। কি সেন্টেন্স? ইম্পেরেটিভের কি ভি প্লাস, ভি অন প্লাস অবজেক্ট লেখা আছে না? পরে কি কি লেখা আছে? ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেটাস, আছে না? তাহলে সাবজেক্ট নাই, ভার্ব দ্বারা হয়। আর এটা লেখা লেখা আছে মুখস্থ পারে, ওয়াও ওয়াও, ওখানে যা দেখেন ইম্পেরেটিভ থাকলে কি হয় স্যার? উইল ইউ হয়, কি হয়? এটা ওয়ন্ট ইউ লিখতে পারবা, উইল ইউ হয়েছে স্যার, উইল ইউ, বুঝাইতে পারছি? আচ্ছা, ক্লিয়ার কিনা বলো? এবার বলছিলাম যে কোথাও যদি এটা কি ক্লিয়ার? ইম্পেরেটিভ সেন্টেন্স, উইল ইউ, মুখস্থ পার্ট। এই যে দ্যাট, কি লেখা আছে এখানে? আমরা জানি দ্যাটের বামে করতে হয়, তাই না? দ্যাটের বামে যে করবো, দ্যাটের বামে কোনো সেন্টেন্স আছে?
তালিটার চিন্তা বাদ দেন, পুরোটা দেখাও। খুব জটিল এটা। এটা আসলে কঠিন স্যার। হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, ইজ নোন টু অল। সে যে সৎ, সে যে সৎ, সৎ ভাই না, সৎ মানুষ। সে যে সৎ, সে যে সৎ। ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট। সে যে সৎ, ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা বা সবাই অবগত। আমি কি অনেস্ট না আনঅনেস্ট? অনেস্ট মনে হয়? তাহলে আমি যে অনেস্ট, আমি যে অনেস্ট, আমাকে চিনেন কিনা বলেন? অনেস্টটা কি দেখছেন কখনো? অনেস্টটাকে দেখা যায় না, এটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অনেস্টটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য কি হয়? ইট হয়। এটা হলো বেসিক নিয়ম শিখেলাম, সহজ কথা। আমার আমার গ্রামারে তুমি এটাই পাবা। আমি যেভাবে একটা হ্যান্ডনোট তৈরি করছি না, সেটা তোমাকে স্ট্যান্ডার্ড শেখানো হবে। এই চুরিবিদ্যা তোরা শেখানো হবে না। চুরিবিদ্যা ক্লাসে শিখিয়ে দিব, কিন্তু বইয়ের ভিতরে কখনো একটা বই তৈরি করলে, হ্যান্ডনোট তৈরি করলে সেখানে এই ওই ফরম্যাট গুলো দিতে হয় না, বাজে হয় বইয়ের কোয়ালিটি। তাতে আমি একবারে আপনাকে গ্রামাটিক্যাল তুলে ধরি। এইভাবে লেখা আছে দেখবেন আপনি। আমার যে বইটা যারা নিবেন দেখবেন ট্যাগে মার্ক করছি, করে নিচে লিখে দিছি অ্যাবস্ট্রাক্ট নাউন। হি ইজ অনেস্ট, সে যে হয় সৎ, সে হয় সৎ। কি সৎ? সৎ হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট অনুভূতি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অবশ্যই শিখেছিলাম পার্টস অফ স্পিচে। অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য সাবজেক্ট ইট হয়। কি হয় স্যার? অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য কি হয়? ইট হয়। বুঝাইতে পারছি? এখন অক্সিলারি ভার্ব কি ছিল? ইজ লিখলাম, কি লিখলাম? আর অ্যাফার্মেটিভ না নেগেটিভ এখানে? তার জন্য এনটি যোগ হয়েছে, নেগেটিভ করা লাগছে। ইজ ইনডিড। কথা কি ক্লিয়ার? আর আপনাদের চুরিবিদ্যা শিখাই, সেটা হচ্ছে আপনি দেখেন, হি, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন না, দেখছেন হি ইজ অনেস্ট, সাবজেক্ট তাহলে হি, রাইট? সবাই এটা মেরে দিচ্ছেন। আচ্ছা, আপনার এটা মানলাম, হি ইজ অনেস্ট, কিন্তু এই জায়গায় আবার ইজ আছে কিনা? আছে। তাহলে বুঝতে হবে যে পূর্বের যে ইজ আছে এটা ভয়েস, মানে এটা ফ্রেজ হয়েছে। কি হয়েছে? কেন আমি তোমাকে বলি, ইজের পর আছে অ্যাডজেক্টিভ, কি আছে এখানে? নিজের পর আছে ভার্ব, কি আছে? প্যাসিভ ভয়েস আকার আছে। প্যাসিভ ভয়েস তো আপনারা করেন না, এই জন্য জানেন না। ইজ ও নোন, ইজের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি থাকার কথা। কি থাকার কথা? কিন্তু এখানে আছে ভি3। কি আছে? নো নোন। ওই যে 326 টানা করে ওয়ার্ড দিছিলাম না, এখনো পড়েন নাই আপনারা, এতটা দুর্ভাগ্য আপনারা। ওটা পড়লে এটা দেখে বুঝতেন স্যার এটা তো নোন সাইড অফ সাব, কি ভার্বের থার্ড ফর্ম স্যার। কারণ প্রেজেন্ট ফর্ম কি? নো, কে এন ও ডাব্লিউ, নো, জানা। বুঝতে পেরেছেন? এটা থার্ড ফর্ম হচ্ছে কি? 326টা যে দিছি, প্লিজ মুখস্থ করে নিও ওয়ার্ডগুলা। ঠিক আছে? তাহলে নোন এটা কি স্যার? এটা কি? যদি 326টা না পারো, এগুলো তুমি পারবা না, কিন্তু আবার আটকে যাবা। তাহলে নোন, বুঝাইতে পারলাম? তাহলে এটা যদি ইজ হয়, আপনাদের কি লিখছিলাম? ইজ থাকলে সাবজেক্ট কি হবে? কমন পড়ছে না পড়ে নাই? শর্টকাট টেকনিক কমন পড়ছে? ইজ থাকলে কি হবে? এই দেখেন, যদি এইটুক নাও চিনতেন যে স্যার হি ইজ অনেস্ট, আবার ইজ, আবার নোন, আপনার একটু হলে বুদ্ধি খাটাইতে হবে। ওইজের পরে ভার্ব, তাহলে এটা মেন ভার্ব। এইটুকু তাহলে ফ্রেজ। এইটুকু তাহলে কি? সরি সরি, ফ্রেজ না, ক্লুজ। ফ্রেজ থাকলে ফিনিট ভার্ব থাকে না, এটা ক্লুজ। কি হবে স্যার? ক্লুজ। এটা ক্লুজ করে দিছে, ক্লুজ দিয়ে সাবজেক্ট বানাইছে, ক্লোজ দিয়া সাবজেক্ট বানাইছে, ফিনিট ভার্ব আছে। ওকে, তাহলে এটুকু আলাদা আলাদা ওয়ার্ড। তো এইটুকু তো তুমি বুঝো নাই, তোমার তো একটা সাবজেক্ট নিতে হবে। তখনই তুমি তাকাবে এইদিকে, স্যারে বলছিল ইজ থাকলে ইড হবে, তাহলে যে ইজ আছে, তাহলে সাবজেক্ট ইড হয়েছে। আর ইজ এর ভার্ব ইজি হয়, অ্যাফার্মেটিভ আছে তো এনটি হয়েছে। কেমন লাগছে শর্টকাট কথাটা? আবারও বুঝাই, যদি কখনো দেখো দুইটা আছে, কয়টা আছে? দুইটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে পরেরটা কারেক্ট করবা। পরেরটাও না, তুমি আগে দেখবা তার সাথে ভার্ব আছে কোনটার সাথে, ভার্ব আছে কোনটার সাথে। এটার সাথে কি ভার্ব আছে? এটা হবে না। এটার সাথে ভার্ব আছে, তাহলে এটা মেইন ভার্ব। বুঝতে পারলাম? ভার্ব অন্তত চিনবেন নাকি? তার সাথে ভার্ব থাকবে, সে মেন। আর বাকিটা তাহলে ক্লুজ, ক্লুজের কাতারে পড়ে যাবে। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সবসময় বলছিলাম দ্যাট এর কি বামেটা নিতে হয় আর কোমার ডানাটা নিতে হয়। আসলে এটা আমি শর্টকাট টেকনিক শিখেছি, কিন্তু স্যার মূলত কথা হচ্ছে দ্যাট আর কোমা থাকলে তোমাকে মেইন ক্লুজ চিনতে হবে। কিছু কিছু সময় মিলে না। এই যে কোমা আর দ্যাট বলছে না, আমি বলবো 1001টা মিলে না, সবগুলো মিলে যায়, হঠাৎ মিলে না। আর মিলে বিধাই আমি বলছি কোমার ডানেরটা নিও আর এই দ্যাটের বামেরটা নিও, এটা বলছিলাম। এটা বেশিরভাগ মিলে যায়, এই জন্য এইভাবে করতে বলছি। ঠিক আছে? তাহলে উই হেয়ার, হেয়ার মানে শোনা। হেয়ার মানে কি স্যার? তাহলে হেয়ার শুনেছিলাম না, পাস্ট টেন্স হইছে না? তাহলে পাস্ট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব আছে? পাস্ট টেন্স থাকলে কি হয়? এই যে ডি বা ইডি বা টি থাকলে কি হয়? ভার্ব কি হয়?
দেখেন তো লিখে দিছি, এই জায়গায় ভার্বের সাথে ডি বা ইডি থাকলে, এই যে ডি বা ইডি থাকলে কি হয়? ডিড হয়, ইড হয়, কি ডিড হয়। পাস্ট টেন্স আসছে তাহলে ডিড হয়েছে। আর আমি বলছিলাম কি, যে পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স দিয়ে সাবজেক্টকে চেনা যায় না, তবে সাবজেক্ট দেওয়াই থাকবে নিশ্চিত। দেওয়া আছে না? দেখেন তো কোথায় কোথায় ছিল জানো? এই বিকেম, দেমের ফার্স্ট ফর্ম কি, সাবজেক্ট ফর্ম কি দে, দেওয়া ছিল কিনা? এই জায়গায় কি আছে? উই, দেওয়া আছে কিনা? এই জায়গায় ছিল সি, কাট পাস্ট ফর্ম সি, দেওয়া আছে কিনা? যতগুলো পাস্ট ইনডিফিনিট পাবা প্রত্যেকটাতে সাবজেক্ট দেওয়া থাকবে, হয়তো একটু ক্লু দিতে পারে, কিন্তু অধিকাংশ দেওয়া থাকে। তার জন্য এখানে কি হবে? ডিডেন্ট উই। কি হবে স্যার? ডিডেন্ট উই। কি হয়েছে? কারণ এই যে সাবজেক্টটা হয়েছে আর ভার্বটা বসাইছি। বলেন ক্লিয়ার কিনা? আমার কথা কি বুঝছেন সবাই? খুব কঠিন মনে হচ্ছে? তারপরে আবারও যাব। এইবার যেটা কেমন লাগে, কি লাগছে? দ্য হেডমাস্টার, শেষ না, অ্যান্ড এবং সেক্রেটারি, কয়জন বলেন? এটা একটু জটিল। অ্যাটেন্ড না অ্যাটেন্ডেড বলেন তো? অ্যাটেন্ড না অ্যাটেন্ডেড? অ্যাটেন্ডেড, তার মানে এটা ভিটু। কি এটা? ভিটুর জন্য কি হয়? এই ভিটুর জন্য কি হয়? ডিড হয়। কি হয়? ডিড। অ্যাফার্মেটিভ না নেগেটিভ? তাহলে এনটি হয়েছে। কিন্তু সাবজেক্ট এবার চিনতেছেন না। আমি আবারও বলছি আপনাদের, পাস্ট টেন্স থাকলে, পাস্ট ইনডিফিনিট থাকলে কখনোই সাবজেক্ট ওইটা ভার্ব দিয়ে আইডেন্টিফাই করা যায় না। কেন যায় না? কারণ হির সাথেও ডিড হয়, দের সাথেও ডিড হয়, ইটের সাথে 14 গোষ্ঠীর সাথে ডিড হয়। কারণ ডিড একটা অক্সিলারি ভার্ব, রাইট? পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কয়টা বলেন? পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কয়টা? ডিড, অনলি ফর ডিড, আর নাই। এই জন্য আমাদের কি আইডেন্টিফাই করা যায় না, ঠিক আছে? তবে ক্লু দেওয়া থাকে। কি দেওয়া থাকে? খুব সহজ দেওয়া থাকে। আচ্ছা, আমরা বুঝতে পারছি অ্যাটেন্ডেড ডি হয়েছে, এটা কি বুঝছেন? ভার্বের সাথে ডি বাই ডি হয়েছে। যদি ওই যে 326টা পড়তেন, এই জায়গায় ভুল হইতো না। এটা পড়ে নেন প্লিজ। তাহলে সাবজেক্ট কিভাবে চিনবো? দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, কয়জনের কথা বলছে? এক বচন না বহু বচন? দুইজন না একজন? দুইজনকে আপনি দে বলবেন না হি বলবেন? বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে দে হবে। তারা ভাত খায়, তারা কলেজে যায়, তারা যোগদান করেছিল। তারা যোগদান, বুঝাইতে পারছি? একজন না দুইজন? একের অধিক থাকলে দে হবে, একের অধিক থাকলে বহু বচন, সেখানে কি হয়? দে হয়। বলেন ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি কি? তাহলে ক্লু দেওয়া ছিল না? ছিল, ছিল কি ছিল না? অবশ্যই ছিল। হু, স্যার একটা নোট লিখে রাখেন, যদি কোথাও হু থাকে তোমাকে এত ডিসক্রিপ বুঝতে হবে না, তুমি জাস্ট দে মাইরা দিও, তাই হবে। হু কেয়ারস? হু কেয়ার, কে যত্ন নেয়? কে যত্ন নেয়? এভরিবডি, সবাই নেয় না? কি লিখছে? হু কেয়ার। আর কি লিখছে? থ্যাংক ইউ। আচ্ছা, এটার জন্য কি হইতে পারে একটু বলেন তো দেখি। হু কেয়ার মানে কে যত্ন নেয়? সবাই নেয় না? তাহলে এভরিবডি কি? এভরিবডি কেয়ার, সবাই যত্ন নেয়। হু হু ফরগেট দিস মেমোরি? নোবডি ফরগেট দিস মেমোরি। বুঝতে পারছি? তাহলে তুমি এখানে কি লিখতে পারো বলো? দে অবশ্যই হবে। আর মুখস্থ বিদ্যা তুমি দে লিখে ফেলবা। তো এটা অবশ্যই কেয়ার, প্রেজেন্ট ফর্মের মধ্যে আছে। ডু দে, কি হবে? ডু দে। কিন্তু আমার এখানে যে কে যত্ন নেয়, সবাই যত্ন নেয় না, তাহলে ডোন্ট দেও হতে পারে। কি হতে পারে? এইটা তোমরা কালকে ব্যাখ্যা আমাকে দিবা, যে কে কিরকম বুঝলা। এই হুটা পুরা বইয়ে খুঁজবা, পুরা বইয়ে। আমি বললাম ডু দেও হতে পারে, ডোন্ট দেও হতে পারে। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে দিই। হু থাকলে দে হয়, কি হয়? হু থাকলে কি হয়? দে হয়। তাহলে কেয়ার, কেয়ার প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ডোন্ট দেওয়ার কথা না? প্রেজেন্ট ফর্ম, তাহলে ডোন্ট দেওয়ার কথা। কেন? এখানে হু হু আসলে মূলত আমি যেটা বলি শর্টকাট বললাম, হুর ক্ষেত্রে মূলত হচ্ছে কি, যে হু কেয়ার তোমাকে একটা পজিটিভ ফর্ম খুঁজতে হবে। এভরিবডি কেয়ার, সবাই যত্নশীল। আবার হু ফরগেট দিস মেমোরি, কে স্মৃতিকে ভুলে যায়, তার স্মৃতি ভুলে যায়। আসলে কেউ কি চায় স্মৃতি ভুলে যেতে? নোবডি ফরগেট দিস মেমোরি। তখন কি ডু দে হয়। যদি আমি লিখতাম হু ফরগেট দিস মেমোরি, হু ফরগেট দিস মেমোরি, আর তুমি কি লিখবা জানো? যে নো বডি ফরগেট দিস মেমোরি। কি হবে? এর একটা প্রেক্ষিতে তোমার ধারণা করতে হবে নো বডি, নো বডি ফরগেট দিস মেমোরি। নো বডি, সকল প্রকার বডি অ্যান্সার আসলে কি হয়? দে হয়। আর নো একটা নেগেটিভ ফর্ম, তাই দুটি হয়েছে। আর এখানে হু কেয়ারস, কে যত্ন নেয়? সবাই যত্ন নেয়। এখানে কি বলবা? নো বডি কেয়ার।
কেউ যত্ন নেয় না, এটা কি উত্তর হবে? কেউ যত্ন নেয় না, এটা কি উত্তর হবে? বলে সবাই যত্ন নেয়, সেই হিসাবে ডিডেন্ট হয়, সরি ডাজেন্ট, সরি ডোন্ট হয়, কি হয়? ডোন্ট হয়। বুঝাতে পারছি? আচ্ছা, এই থ্যাংক ইউ নিয়ে একটু কথা বলি স্যার, এটা নিয়ে অনেক ঝামেলা, অনেক ঘাটাঘাটি করছি, তারপরে বললাম এটা সব ট্যাগের কাতারেই পড়ে না। থ্যাংক ইউ মনে হবে কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, কি বললাম? দিলে উইল ইউটাকে রাইট দেওয়া হয়, কাকে রাইট দেওয়া হয়? উইল ইউ। তাহলে আমরা এক কাজ করবো, থ্যাংক ইউ ম্যাংক ইউ থাকলে উইল ইউ লিখে দিব, ঠিক? হ্যাঁ, কেন জানো? হ্যাঁ ঠিক আছে, বলি এটার কথা বলে আগে, উইল ইউ সমর্থন দেয়, কি দেয়? এই ইম্পারেটিভ শেষ করে আগে কি হয়? উইল ইউ, তাহলে উইলাই না। আর তুমি যদি বলো যে আমি স্যার এভাবে লিখবো না স্যার, তুমি যদি ইম্পারেটিভ ভাবো যে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, তাহলে কি হবে? উইল ইউ, কি হবে? উইল ইউ। আর তুমি যদি বলো যে না স্যার আমি তো এটা বুঝলাম না, এটা ইম্পারেটিভ, আমার তো এটা অন্য কিছু মনে হয়, যে আই থ্যাংক ইউ, কি তোমাকে ধন্যবাদ, এই ক্ষেত্রে কোনটা রাইট করা যাবে? যেমন আমি তোমাকে ধন্যবাদ দিলাম, ডোন্ট আই, ডোন্ট আই, কি ডোন্ট আই। আবার